তো কালকে আমরা জানতে পারি যে ও পরকীয়ায় অনেক মেয়ের সাথে লিপ্ত। খুলনার যে মেয়েটা আমাদের এই ডকুমেন্ট গুলা পাঠাইছে ওর সাথে রিলেশন আছে। তো খুলনার মেয়েটার সাথে ও কি কি করে আপনাদের সেটাও আমি দেখাচ্ছি। মানে একটা পুরুষ যে এতটা ক্যারেক্টারলেস, বউ মরে যাওয়ার 1 মাস পরেই ও রিলেশনে জড়াই গেছে, তাও একটা দুইটা মেয়ের সাথে না, অনেকগুলা মেয়ের সাথে। একগুড ওইখানে যাও, ওইখানে যাও, ওইখানে যাও, কথা বলতেছি আমি, যাও। এই দেখেন তার অবস্থা। এই রত্না নামের মেয়েটা যদি এগুলা না পাঠাইতো আমরা কখনো এগুলা জানতেও পারতাম না। থ্যাংক ইউ রত্না, তোমাকে বোন, তুমি আমাদের জানাইছো এগুলা। আমাদের খুব জানার মানে আমরা তো জানতাম, কিন্তু আমাদের হাতে প্রুফ ছিল না রে ভাই, আমাদের হাতে প্রুফ ছিল না, আমরা ধরা বাঁধা ছিলাম ওর হাতে। এই দেখেন অবস্থা, এই দেখেন। এই মেয়ের থেকে ও মধু পাঠায়, বিছনার চাদর পাঠায় ইটালিতে ওরে, রতন রে। এই দেখেন অবস্থা, এই দেখেন, আরো দেখাচ্ছি, দেখেন দেখেন। এই মেয়েরও কিন্তু 6 বছরের একটা বাচ্চা আছে, এই মেয়েও কিন্তু ডিভোর্সি মেয়ে। দেখেন সবকিছু পইরা, মানে এই মেয়ে ড্রেস পাঠাইছে ইটালিতে, বিছানার চাদর, খাবার, এগুলা পইরা দেখাবে। দেখেন। আচ্ছা ঠিক আছে, আগে গায়ে দেখ, মানে তারপর যদি চাপন লাগে চাপাবো, মানে না চাপন লাগে তার চাপাবো না, দরকার আছে। ঠিক আছে, আরো কিছু দেখাই আপনাদের। ঠিক আছে, বাই বাই। করতেছে, চুমা দিতে বলতেছে। বুঝি না, পাগল নাকি? তো এইগুলা জানার পর যখন আমরা ওরে কালকে ফোন দেই বা কল দেই, ও উল্টা আমাদের সাথে পিক আপ। ও বলতেছে, ওনার মেয়েরে বলতেছে, রিধিরে বলতেছে যে তুই, আমি তোর বাবা না, বাবা বইলা পরিচয় দিবি না। আরে ভাই, তুই ইটালিতে থাইকা এইসব বলতে পারতাছস, যদি তুই বাংলাদেশে থাকতি তোর যে কি অবস্থা হইতো তুই এটা ভাবতেও পারতি না। হবে হবে, তোর ফ্যামিলির হবে, তোর ফ্যামিলির মানে কি অবস্থা হবে, কান টানলে মাথা আসবে। তো তোর ফ্যামিলি 12টা বছর, 12-13 বছর, 13 বছর আমার বোনরে বিয়ে দিছি, 13 বছরের মধ্যে মানে 13 দিন ওর শ্বশুর বাড়িতে থাকতে পারে নাই, কারণ ওর ফ্যামিলি তো ভালো না, জঘন্য ফ্যামিলি। ওর মা এই যে কিছুদিন আগেও আমাদের বিক্রমপুরের শেখানগরের কালী পূজা গেছে, কিছুদিন আগেও আসছে, আইসা আমার মার থেকে শাড়ি টাড়ি সব নিয়ে গেছে। শুধু আমরা ওদের সাথে সম্পর্ক রাখছি কেন জানেন? এই মেয়েটার জন্য। এই মেয়েটার দিকে তাকায় এতদিন ওর কোনো ক্ষতি আমরা করি নাই। আর আরেকটা কথা, রতনের যে বোন, মানে আমার জামাই বাবু, মানে জামাই বাবু বলতেও ঘৃণা করে, আমার বোনের যে জামাই, বোন জামাইয়ের বোন, আপন বড় বোন, ও চলে গেছে মুসলিমের সাথে, তাও 1-2 বছর আগে না, মানে আরো 10-15 বছর আগে মেবি, মানে বিয়ের আগেই, আমার বোনের বিয়ের আগেই ওর বোন মুসলমানের সাথে চলে গেছে। 20 বছর তো হবে মিনিমাম। তারপরে লিবিয়ায় যে মানে বাচ্চা টাচ্চা হয় না মুসলিম, লিবিয়ায় যে টেস্ট টিউবে ওরা বাচ্চা নিছে ওর বোন আমাদের বাসায় যখন প্রথম আসে, ওর ইটালির কাগজপত্র জমা দেয়, তখনই আমি ভাবছিলাম ওর বোনের জন্যই এই পরিবার নষ্ট হবে। আর ওর বোনই এই কাজ করছে। ওর বোন হচ্ছে এখন বর্তমানে কই আছে? ফরিদপুরে, ফরিদপুর। ওর বোনের পিক আছে, ছবি আছে, একটা ছবি দেখাও তো। ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালের নার্স ও। তোরে বলতেছি চন্দনা, তোর নাম ধরেই বললাম, তুই আমার ভাগ্নির জীবনটা নষ্ট করছিস না, তোদের সবার জীবন নষ্ট করে দিব। তোরা কেউ শান্তিতে থাকতে পারবি না। তোর ভাইয়ের ইটালিতে কতদিন পলায় রাখবি? কতদিন? কালকে ওর ভাইয়েরও বলছে, মানে ওই আমার বোনের জামাইয়ের বোন, যে রিদিরে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দে, তাইলে ওরা মানে টনক টনে যাবো। টাকা পয়সা তো এমনি দেয় না, 10,000-15,000 টাকা একটা বাচ্চার কি হয়, তাও 2-3 মাস পর পর দেয়। আর রিধির যেই চাহিদা, রিধির যেই ড্রেস, রিধির যেই খাবার, এই 10,000-15,000 টাকা কিচ্ছু হয় না। ও যদি স্বপ্নতে ঢুকলেই ওর 5,000-7,000 টাকার খাবার লাগে প্রতি সপ্তাহে। বাদ দাও না, এগুলো বাদ দাও, তুমি চন্দনার পিক দাও।
তুমি চন্দনা যেটা করছো, তোমারও বাচ্চা আছে, তোমারও বাচ্চা আছে ওর সমানই, একটা এতিম বাচ্চা, বাবা মা তো নাই, বাবাও নাই, আর মা মারা গেলে তো বাপ এমনি টালই, মা মারা গেলে তো বাপ এমনি টালই। তোমাদের ঠিক থাকতে দিব না, তোমরা ঠিক থাকো এবার। আর ইটালির নেপোলিতে থাকো তুমি রতন, তোমার বাংলাদেশে আসতে হবে। তুমি ওইখান থেকে বলতেছো না যে পারলে কিছু কর, আরে বেটা তুই যদি বাপের বেটা হোস বাংলাদেশে আয় কো, বাংলাদেশের মাটিতে দাঁড়ায় কো যে আমার পারলে কিছু কর। তুই বাংলাদেশে ওইখানে হিজলারাও তো তালি দিয়া বলতে পারে যে আমারে কিছু করতে পারবি না, তুই সামনে এসে বল। তোর যদি জোর থাকে তোর সামনে আসা লাগবে না, যেমন তোর বাপের আর মায়ের হাত করা পড়ায় নিয়ে যাইব, তখন তুই এমনিই আবি বাংলাদেশে, এমনিই আবি। আপনারা এখন বলবেন যে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিছে, ভাই টাকা পয়সা তো এমনিই দেয় না। আর আমার ভাগ্নির চাহিদা মাইরা কি ওর বাপে পূরণ করে? ওর জিজ্ঞাসা করেন তো, জিজ্ঞাসা করেন। ওর মা মারা যাওয়ার পর ওরা আমি কোনো সময় কষ্ট দিছি নাকি? এক বিন্দুর জন্য? হ্যাঁ, বকা দিই কোন সময়, যখন দুষ্টামি করে, ঘরে ঝামেলা করে, চিল্লাচিল্লি করে, তখন স্বাভাবিক। কিন্তু এমন কিছু নিয়ে আমি ওর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করি নাই। আর ওর মার অভাব, ওর মা 2 বছরের উপরে মারা গেছে, ওর মা অভাব আমি কখনো ওরে বুঝতে দিই নাই যে ওর মা নাই। আমার বই ওর মা, আমি ওর বাবা। সবসময় আমি মানে আমার মাথায় আসতেছে না, মানে আমি 2 দিন ধরে আমাদের ঠিক মতো ঘুমও নাই। আমার মার অবস্থা দেখলে বুঝবেন। মানে দেশেও যা কইরা গেল, আমার বোনটারও হারাইলাম, তাও ওরে ছেড়ে দিলাম যে না থাক, ওর মতো থাকুক। আমার ভাগ্নিটারে তো দেখতেছে, ভাগ্নিটারে তো দেখবে, এই কারণে ওরা আমরা ছেড়ে দিছি, ওর কোনো ক্ষতি করি নাই। কিন্তু আমরা শুধু আশায় ছিলাম তোর কিছু প্রুফ আমরা পাই। আপনাদের তো শেয়ারই করলাম, আমার বোন মারা যাওয়ার 1 মাস পরেও শুরু করে দিচ্ছে ওর নীলা খেলা, মেয়েদের নুট পিক দেখে। আমি ওর সাথে সবকিছু নাই বলি, যেহেতু বাচ্চা মানুষ, মানে ও নিতে পারে নাই। কালকে রাতের থেকে ও কিন্তু ঘুমায়ও নেই ভালো মতো। ও ভাবতেছে যে মাটা মারা গেল, বাপটার স্নেহ পাইতাম, ভালোবাসা পাইতাম, বাপটার থেকেও বঞ্চিত হয়ে গেলাম। রতন, তোর কোনোদিন ভালো হইব না, তুই শুধু একবার দেশে আয়, সত্য কোনোদিন চাপা থাকে না। আর খুলনার যে মেয়েটা, ওই মেয়েটাই আমাদের সত্যি কথা বলছে, ধন্যবাদ বোন। আর তোমারেও ও বিয়ে করলে, তুমি যদি ওরে বিয়ে করো, তুমি সুখী হবা না, এটা তোমার কাছে 100% গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারবো, তুমি কোনোদিন সুখী হবা না। এই যে দেখেন, হোয়াটসঅ্যাপে এখনো আমার বোনের পিকটাই লাগায় রাখছে রতন, এই দেখেন। তুমি কাটে দিছি, এই দেখো কি কি পাঠাইছো। বাংলাদেশ থেকে ইটালিতে মেয়েটাই পাঠায় জামা কাপড়, খাবার দাবার, মাংস, বিছনার চাদর, মধু, ঘড়ি। এই যে দেখেন, আপনারা দেখেন, মধু মধু, এই যে তোমার ডিস্কো প্যান জীবনে পরস নাই, পইরালো বাংলাদেশে এলে আর পড়তে পারবি না। কয়ে দিগো জামা প্যান্ট পড়তে হইব তোর। এই যে গেঞ্জি, কালো সোয়েটার, বড় হবে। তুই একে আমার মার বুক খালি করছস, 2 ওর সন্তান, মা হারা করছস একটা সন্তান রে। আমার মার বুক খালি করছস, তখন কোনো কষ্ট হইব না তো, তখন কোনো কষ্ট হইব না। যা হওয়ার আম গইছে, যা হারানোর আমরা হারাইছি। আমার মায়েরা কালকে রাইতের থেকে এই পর্যন্ত একটা ফোঁটা চোখের পাতা ফেলায় নাই, ঘুমায় নাই। রতন, রিভেঞ্জ টু রিভেঞ্জ, প্রতিশোধ হবেই। তুই যেখানেই থাকস বিশ্বের, ইটালির নেপোলিতে কতদিন দেশে আসবা না? তোর সব কাগজপত্র কিন্তু আমাদের কাছে আছে, ডকুমেন্ট নাও। বলো তুমি কি বলবা এবার? কান্নাকাটি করবা না, কান্নাকাটি করবা না, ভালো মতো বলো। এতদিন আমরা তো কোনো প্রমাণ পাই নাই, আমরা ধরতেও পারি নাই। ওরে বাউে রাখছি, সবাই মনে করছে আমরা টাকার লোকে বাউ দিয়ে রাখছি। কিন্তু আমার একটা সন্তান আছে, আমি পরের টাকা কেন খাবো? আমি পরের ছেলের আশা করি না। আমার মেয়েই নাই, মেয়ের জামাই টাকা দাঁড়ি কি করুন? শুধু ওর সাথে আমি বাউ দিয়া চলছি, জ্বর পেটের থেকে আমি কথাগুলি বাইর করতে পারি কিনা। তা আমার মাথার উপরে ভগবান আছে, আমরা সত্য। আমার মেয়েটা সৎ ছিল, যার কারণে কালকে খুলনার মেয়েটা আমার চোখ খুলে দিছে। ওই মেয়েটার কোনো দোষ আমি দেখি না, হয়তো তুই জড়ে গেছে ওর সাথে, কিন্তু ওই মেয়েটা যদি আমার কালকে না জানাইতো, আমি এত কিছু আপনার কাছে কইতে পারতাম না। সব প্রমাণ আদি ওই মেয়েটা আমাকে দিছে। ও আমার মা করে ডাকও দিছে, বলছে তুমি আমাকে রিয়ার জায়গায় বসাও। আমি বলছি তুমি ও এত ছেলে থাকতে তুমি এই ছেলেটার পাল্লায় কেন পড়লাম? মা, আমি সন্তান হারা হয়েছি, তোমার মা যেন, তোমার মা যেন সন্তান হারা না হয়। আপনার এদিকে খেয়াল রাখেন, আমার দিকে খেয়াল রাখেন, ওর বিচার করবোই আমরা।
আমরা আর ওরে ছেড়ে দিব না। আমরা হাইকোর্ট পর্যন্ত যাবো, সুপ্রিম কোর্ট পর্যন্ত আমি দৌড়াবো আমার মেয়ের জন্য। আমার মেয়ে নাকি পরক্রিয়া করছে, ও যে বাংলাদেশে যার যার সাথে পরক্রিয়া করছে ওটি রিয়া আত্মগোপন করে গেছে আমার কাছে, বলে নাই। এখন তো আত্মগোপন করার মানুষ নাই, এখন তো যাদের সাথে প্রেম করতেছে তারাই আমাদের পাঠাই দিতেছে সবকিছু প্রমাণ, মেয়েগুলি পাঠাই দিতেছে, মেয়েগুলি বলে দিতেছে। তাহলে ওই কত ভদ্রলোকের সন্তান, আর ওর মা বাপ কত ভদ্রলোক। সেদিনও আমার বাড়িতে আইসা আমার কাছে 3-4টা শাড়ি ভিক্ষা করে নিয়ে গেছে। আর কি বলুন, আমার বাড়িতে ভাত খাইয়া যায়, সবকিছু করে যায়, মাছ মাংস সব পোটলায় পোটলায় আমি দিয়া দিই। আচ্ছা চুপ করো, বুঝছেন? বাদ দাও, আপনারা আমার রিয়ার ওর বিচার হবে, চাই। ওর বিচার হবে। আমার রিয়ার আমরা বিচার যেভাবে চাই। হোক যত দূর যাওয়া দরকার, রতন তোর সাথে ওপেন চ্যালেঞ্জ, আমরা চ্যালেঞ্জ, আমরা আই ক্যান চ্যালেঞ্জ ইউ। তুই পারলে বাংলাদেশে আয়। বাংলাদেশে আয়া তুই যে বলছস না পারলে কিছু করিস, তুই বাংলাদেশে আইসা বল এটা, হ্যাঁ। যে পারলে কিছু কর। তোর যদি দোষ না থাকে তুই হ্যাঁ। নির্দোষ, আর দোষ হইলে বাদ আমরা দাও, মুখ। যাও যাও যাও। তুমি বলো কিছু বললে, তোমার মা তো মারাই গেছে, বাবাও মারা গেছে, তোমার কেউ নাই, এখন শুধু তোমার মামা বাবা মামি মা, ঠিক আছে? এটাই তোমার ফ্যামিলি। আর তুমি কি চাও? প্রতিশোধ চাও? আমি প্রতিশোধ চাই আমার মা হিসেবে। আমার মাকে অনেক তিলে তিলে মারছে, আমি তাকে বাবা হিসেবে কোনোদিনও মানবো না, আর মানবো না। আমি অনেক ঘৃণা করি এখন। মানে মানে মা মরার আগে তখনও আমার মাকে অনেক হাবিজাবি খায়, অনেক অত্যাচার করতো। আর বিদেশে যা মেয়েদের সাথে কথা বললাম, মা জানতে পারে, তারপর এই যে 8 মাসের সময় মা আত্মহত্যা বেছে নেয়। আমার আমার মারা করছে। মা হারা করছে, আমি মার এখনো স্নেহ পাই নাই। আমি ভাবছিলাম বাবার ভালোবাসা পাবো, পাওয়া হইল না। আমি প্রতিশোধ চাই। আমি প্রতিশোধ নিব, আমার মার হিসেবে আমার নিব। মাথা শান্তি দিছে। আমার মার ইচ্ছা পূরণ করব, যে কিভাবে আমি প্রতিশোধ নিব। আমার মার তিলে তিলে ওরা মেরে ফেলেছে। অনেক তিল দিছে, মানে এমন ভাবে কথা বলছে, মানে কালী পুজোর সময় এমন কথা বলছে যেটা শুন না। এর পরের সপ্তাহে মানে যেই শনিবার পূজা করছে সেই শনিবার মারা গেছে। আমার ঠাম্মা দাদু শান্তি দেয় আমার নাই। মানে যখন মানে আত্মহত্যা করবে তখন কিছুক্ষণ আগে আমার বাবা লাইনে, যাকে আমি বাবা ভাবি না এখন, তারপর আমার ঠাম্মা লাইনে, তাদের লাস্ট কল ছিল এটা। আর তারা অনেক কিছু বলছে, আমার মাকে গালাগালি করছে। আমার বাবা লাস্টের দিয়ে বলে, তুই যদি আমাকে ফোন দিস তোর মেয়ে মরে যাবে, তোকে দিব্যি দিলাম। তারপর আমার মা সহ্য না করতে পাইরা এরকম কাজটা করে। তখন আমি এড়াই গেছিলাম কেন জানেন? এই ঘটনাগুলো আমার বোনের দোষ দিছিলাম কেন? আমরা প্রমাণ পাই। প্রমাণ পাই নাই কোনো, প্লাস কি জানেন, ওর কোনো ক্ষতি করতে চাই নাই। কারণ একটা মেয়ে আছে, মেয়েটা ওর যদি কোনো ক্ষতি করি ওর মেয়েটারে দেখবে কে? মা তো চলে গেছে, বাবার স্নেহ পায় অন্তত বড় হইব মেয়েটা, এর জন্য আমরা কিছু বলি নাই। যাই হোক, আপনাদের কাছে শেয়ার করার দরকার ছিল, আপনাদের কাছে শেয়ার করলাম বিষয়গুলা। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমার বোনের মৃত্যুর প্রতিশোধ কি ওরা জানি আইনের আওতায় আনতে পারি, ওর বিচার যেন করতে পারি। আপনারা এই আশীর্বাদ করবেন, আর রিদির জন্য আশীর্বাদ করবেন। রিদির আমি কখনো কষ্ট দিব না বা কষ্টতে রাখবো না, এটা আপনারা জানেন। রিদির আমি কেমন ভালোবাসি। রিদি আমার মেয়ে, ও আমার মেয়ে, আমার পরিচয় মানুষ। ও আমার পরিচয় মানুষ হবে, তোদের পরিচয় লাগবে না। আর রতন, চন্দনা, মহেন্দ্র মন্ডল, ইতিরানী মন্ডল, সাবধানে থাইকো। যে কোনো সময় কোর্টে দেখা হবে। কোর্টে দেখা হবে তোমাদের সাথে। ভালো থাকবে সবাই।